আমরা শুরু করছি। আজকে তিনজন গল্প পাঠে আছেন। একজন হচ্ছে নীলাঞ্জন চট্টোপাধ্যায়, তিনি ছোট গল্প পাঠ করবেন। আর দুজন অনুগল্প পাঠ করবেন, তারা হচ্ছেন তারক রেজ আর সুমিত কুমার রায়। তো আমরা প্রথমে নীলাঞ্জন চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করছি এবং তার গল্প পাঠের পরে কিছুটা আলোচনা হবে। তারপরে আমরা আবার দুজনের অনুগল্পে চলে যাব। তা আমি নীলাঞ্জন চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। নীলাঞ্জন চট্টোপাধ্যায়। বাকিরা সব মিউট করে দেবেন কাইন্ডলি। ঠিক আছে। আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আমার গল্প পাঠ করছি। অনেকদিন বাদে আমি গল্পের আসরে এলাম। নানান কারণে আমি আসতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। অনেক ভালো গল্প মিস করেছি। তো আমি আমার গল্প পড়ছি। আমার গল্পের নাম হেমাঙ্গর গ্রন্থাগার কিংবা নোয়ার নৌকো। সারা জীবনে আমার একটাই বন্ধু, হেমাঙ্গ। তাকে একজন উদ্ভট গল্পকার হিসেবে আমি খুব মান্যতা দিই, যদিও তার একটা গল্প আমি এখনো পড়িনি। তার মুখেই শুনেছি সে নাকি রাশি রাশি গল্প লিখেছে, কিন্তু একটাও ছাপতে পাঠায়নি কোনো পত্রিকায়। সে শুধু লিখে যায়, ছাপার চিন্তা করে না কোনো দিন। আমরা মাঝে মাঝে একটা পানশালায় দেখা করি। কত রকম কথা হয়, ভুল বলা হলো। অনেক রকম কথা হয় না, শুধু একটা বিষয়ে কথা হয়, হেমাঙ্গর লেখালেখি। তুমি কেন লেখো হেমাঙ্গ? লেখার জন্য, ছাপার জন্য না। গল্প ছাপবো মাই ফুট। গল্পের আর্কাইভ করবে বুঝি? হা হা হা, ঠিকই বলেছ, গল্পের আর্কাইভ। কিন্তু লেখকের সাফল্য তো লেখা প্রকাশে। তুমি নিজের নাম দেখবে ছাপার অক্ষরে। গল্প যদি ভালো হয়, পাঠকের প্রশংসা পাবে। আজকাল গল্প কজন পড়ে বলতে পারো? তাহলে কি পড়ে? উপন্যাস? তাও না। এই সময়টা পড়ার নয়, প্রগতির। মানে, শিক্ষা ছাড়া প্রগতি হয়? আর শিক্ষার জন্যই তো পড়তে হবে। ভুল হচ্ছে কোথাও। তোমাকে বুঝতে হবে আমাদের চলমান সময় অক্ষরের নয়, তাহলে কিসের? প্রগতির, গতির। ইন্টারনেটের, ফেসবুকের, ট্যাবের, ল্যাপটপের। টলস্টয়ের যুদ্ধ শান্তি বা টমাস মানের জাদু পাহাড়। এখনকার টেকনিক্যাল প্রজন্ম যদিও বা পড়ে, পুস্তক আকারে পড়ে না, ইন্টারনেটে পড়ে। আমি তো লিখি কাগজ কলমে। ট্যাবে কিংবা ল্যাপটপে লিখতে শিখিনি, শিখবও না। প্রকাশকেরা আজকাল বলে কাগজ কলমের দিন শেষ, লেখার সিডি দিন মশাই। সুতরাং তুমি শুধু কাগজ কলমে লিখিত গল্পের পাহাড় জমিয়ে রাখছো আর স্বপ্ন দেখছো তোমারই মতন একজন আধ পাগলা প্রকাশক তোমার বাড়িতে এসে তোরঙ্গগুলো নিয়ে যাবে আর খন্ডে খন্ডে গল্প গ্রন্থ প্রকাশ করে কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে ঢেঁড়া বাজিয়ে বইগুলো বিক্রি। আমার স্বপ্নটা ঠিক ওরকম নয় ভাই। তবে কিরকম? স্বপ্ন দেখি সভ্যতার গতিপথ হয়ে গেছে বিপরীতমুখী। মানে, ভবিষ্যৎ বলে কিছু হবে না, বর্তমান হয়ে যাবে অতীত, অতীতেই এক্সিস্ট করবো আমরা। মাথায় কিছুই ঢুকলো না। তুমি তো এটা মানো বন্ধু আমার, যে সভ্যতার অগ্রগতি মানেই শুধু কোলাহল, উল্লাস, প্রতিযোগিতা, রক্তপাত। কবির ভাষায় বলতে ইচ্ছে করে ইতিহাসে ট্র্যাজিক উল্লাসে।
বা শুনি শুধু নীরব চিৎকার? আমি বললাম, ভবিষ্যৎ মানেই এগিয়ে যাওয়া, সৃষ্টির উল্লাস, কৃতিত্বের দম্ভ। কিন্তু নির্জনতা, তাকে কি তুমি একেবারেই অস্বীকার করতে পারো ভাই? সেই নির্জনতা চাই মনাস্টারিতে যা বিরাজ করে, মানুষ হবার জন্য, মগজের চাষ করার জন্য চাই নির্জনতা। কিন্তু সভ্যতার সঙ্গে তার বিরোধ কোথায়? বই না থাকলে ইবুক থাকবে। পড়ার আনন্দ ইবুকে নেই, আছে নিজস্ব গ্রন্থাগারে। ইজি চেয়ারে হেলান দিয়ে বই পড়ার সুখ, সঙ্গে গরম কফির কাপ। আমি তোমার গ্রন্থাগার দেখবো হেমাঙ্গ, চলে এসো আগামীকাল। বাড়িতে নয়, বাড়ি থেকে অল্প দূরে সরু নদীর ধারে হেমাঙ্গর সঙ্গে দেখা হল। আকাশ কখন ঘোর কালো, ঝোড়ো বাতাস। হেমাঙ্গ বলল, প্রলয় আসছে, মহাপ্রলয়, সর্বস্ব জলে ডুবে যাবে। আমরা কি করব? ওই যে নৌকো, পথে উঠে আমাদের প্রিয় সম্পদগুলো ও আমার গল্পগুলো নিয়ে ভেসে যাব। দেখলুম বিশাল নৌকোয় এই জিনিসগুলো: ঠাকুমার ঝুলি, রবি কবির ছবি, কবিতা সংগ্রহ জীবনানন্দ দাশ, জাগরি, পুতুল নাচের ইতিকথা, রাজশেখর বসুর পাণ্ডুলিপি, সিডি দেবব্রত বিশ্বাস, ছড়া অন্নদা শঙ্কর, তালপাথার হাতপাখা, নকশি কাঁথা, আর একটা কালো কফিন হেমাঙ্গর অপ্রকাশিত গল্পে। হঠাৎ মাটি প্রবল কাঁপলো, কাঁপছে, থামলো না। শুরু হলো ঝড় আর বৃষ্টি। দৈত্যের আঙ্গিকে ছুটে আসছে জলপ্রবাহ, সুনামি। আমরা লাফিয়ে নৌকায় উঠে পড়লাম। হেমাঙ্গ বলল, আমরা এখন অনন্ত সময়ের কাণ্ডারি। নমস্কার। ধন্যবাদ নীলাঞ্জন চট্টোপাধ্যায়, খুব সুন্দর গল্প পাঠ হয়েছে। তো এবারে আমরা আলোচনায় যাব। আমি অঞ্জনা রেজ ভট্টাচার্যকে অনুরোধ করছি কিছু বলার জন্য। অঞ্জনা রেজ ভট্টাচার্য। অঞ্জনা রেজ, আনমিউট করুন, আনমিউট করুন অঞ্জনা রেজ ভট্টাচার্য। কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গল্পটা খুব সুন্দর গল্প, আর গল্পটা সিম্বলিক গল্প। মানে গল্প লিখলেই যে ছাপালে তবে ছাপানো গল্পের যে একটা গুরুত্ব বেশি থাকবে, ঠিক এই ধরনের না। তাছাড়া গল্পটা এই দিকেও যায়নি, এটা একটা প্রগতিকে আমরা বোঝাচ্ছি যে আমাদের এই লেখালেখি ছাপানো টাপানো এর বাইরেও খুব সুন্দর একটা প্রগতির মধ্য দিয়ে যাওয়া যায়, এবং তার মধ্যে গেলে মানসিক একটা তৃপ্তিও পাওয়া যায়। গল্পটা এদিক থেকে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর গল্প। ধন্যবাদ নমস্কার। অঞ্জনা রেজ ভট্টাচার্য। আমি এবারে অনুরোধ করব, জ্যোতিপ্রকাশ শাহ আজকে এসছেন। এর আগে নেট কানেকশনের জন্য সমস্যা হয়েছিল। তো জ্যোতিপ্রকাশ শাহকে অনুরোধ করছি কিছু বলার জন্য। জ্যোতিপ্রকাশ বাবু। এই অন্যেরা বলুক না তপন বাবু, অন্যেরা আচ্ছা বলুক। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রগতি মাইতিকে অনুরোধ করছি কিছু বলার জন্য। প্রগতি মাইতি। আমি আজকে শুরুতেই সদ্য প্রয়াত কবি পবিত্র মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, এবং আজকে এই ফোন গল্পের আসরে আমাকে রমানাথ রায় আলাপ করে দিয়েছিলেন,
এবং এই রমানাথ রায়ের সঙ্গেও আলাপ করে দিয়েছিলেন পবিত্র মুখোপাধ্যায়। তিনি সদ্য প্রয়াত হয়েছেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। নীলাঞ্জন চট্টোপাধ্যায় আমার প্রিয় গল্পকার, আমার সঙ্গে বহুদিনের আলাপ, ওনার গল্প অনেক পড়েছি, উপন্যাস পড়েছি। তো হেমাঙ্গ চরিত্রটা একটা অদ্ভুত সৃষ্টি, এবং এই যে বোহেমিয়ান বা খ্যাপাটে, আমাদের গ্রাম বাংলা এরকম অনেক খ্যাপাটে লেখক কবি আছে, কিন্তু হেমাঙ্গ চরিত্রটা লেখক অত্যন্ত যত্ন করে সৃষ্টি করেছেন। এবং এর মধ্যে আজকের সমাজের অনেক কথা যেমন আছে, অঞ্জনাদি ঠিকই বলেছেন, এটা সিম্বলিক গল্প, কিন্তু সিম্বলিক হলেও আজকের যে সমাজ ব্যবস্থা, তা বিশেষ করে মানে সাহিত্যের যে জগৎ, সেই জগৎ সম্পর্কে কিছু কি বলবো কথা কিছু আছে। এবং আমাদের গ্রাম বাংলা বা শহর বাংলাতেও এমন অনেক লেখক কবি আছেন যাদের লেখা প্রকাশকরা প্রকাশ করেন না, বা তারা তাদের লেখা প্রকাশ করতে চান না। সে যাক গিয়ে, এই যে গল্পটা, এই হেমাঙ্গ চরিত্রটা কোথায় যেন একটা নাড়া দিয়ে যাচ্ছে আমাদের। আর বিশেষ করে তার বর্ণনা, টোটাল গল্পটার লেখন শৈলী এত সুন্দর, মানে খুব ভালো। এবং শেষে হেমাঙ্গ যে বইগুলো বা যে সিডি, সম্ভবত দেবব্রত বিশ্বাসের সিডি, তো এই যে এইগুলো নিয়ে যাচ্ছে সঙ্গে করে, এটাও কিন্তু একটা মাত্রা বা একটা ইঙ্গিত বহন করে। গল্পটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ নীলাঞ্জন দাকে। ধন্যবাদ প্রগতি মাইতি। আমি সমীর দাকে অনুরোধ করব, সমীর কান্তি বিশ্বাস, কিছু বলার জন্য। বলছি, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ। মন খুবই ভারাক্রান্ত, একে একে কাছের মানুষ আর চলে যাচ্ছে। রমানাথের পর পবিত্র মুখোপাধ্যায় চলে গেলেন। খুবই ভারাক্রান্ত মন। খুবই কাছের লোক ছিলেন, তার সঙ্গে পরিচয় প্রায় 50 বছর। তার বাড়িতে একটা নিয়মিত আড্ডা হতো যখন শতকাদিত্য রোডের বাড়িতে ছিলেন। সেই সব কথাগুলো মনে পড়ায় আরো ভারাক্রান্ত লাগছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীলাঞ্জনের গল্প সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করছি। নীলাঞ্জনের গল্প আমার খুব ভালো লেগেছে। ভালো লাগার একটি কারণ গল্পের নতুনত্ব। এই ধরনের গল্প এর আগে বাংলা সাহিত্যে লেখাই হয়নি। গল্পের বস্তুত্ব এবং বস্তুর গল্পত্ব, তার মধ্যে এমন একটা রূপান্তর ক্রিয়া ঘটিয়েছেন নীলাঞ্জন, একটা মেটাফরমরফোসিস হয়ে গেল। তাতেই গল্পের চরিত্র সাহিত্যের চরিত্র হয়ে উঠল, ঘটনাগুলো সাহিত্যের চরিত্র হয়ে উঠল। অর্থাৎ গল্পটা শুনে সাহিত্য পাঠের আনন্দ পেলাম। সব গল্প এমনকি ভালো লাগলেও সেটা কিন্তু সাহিত্য পাঠের আনন্দটা পাওয়া যায় না। কবিতায় যেমন ছন্দ ঠিক হলো, তো কবিতাই হলো না, এমনও হয়। এটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাসে এরকম বহু উদাহরণ দিয়েছে। নীলাঞ্জন নিশ্চয়ই ভালো জানেন এটা। আর নীলাঞ্জন তো কবিতাও লেখেন। এই কারণে গল্পটি আমার ভালো লেগেছে। গল্পে অনেক ব্যাপার আছে, সেগুলো ডিটেলসে আলোচনা করার অবসর এখানে নেই। ভালো লাগাটুকুই খালি আমি বলছি। কারণ টমাস ম্যানের কথা বলেছেন, নোয়ার নৌকার কথা বলেছেন, জীবনানন্দ দাশের কথাও বলেছেন। ওই যে অতীত হয়ে যাচ্ছে সবকিছু, জীবনানন্দ দাশের কবিতার লাইনে আছে, বর্তমান সব সময় হয়ে যায় ব্যর্থ অতীত। এইটুকুই বললাম।
এই ধরনের গল্প আরো চাই। নীলাঞ্জন ক্রমশ নিজেকে পাল্টাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করলাম। নীলাঞ্জন বহুদিন আগে, প্রায় 40 বছর আগে আমাকে তার একটি গ্রন্থ গন্ধ বোধহয় গল্পটি গ্রন্থ যেটি আমাকে উপহার দিয়েছিলেন, সেখানে যে গল্পগুলো পড়েছিলাম, নীলাঞ্জন কিন্তু নিজেকে অনেক পাল্টেছে। এটাই প্রত্যেক সাহিত্যিকের উচিত, নিজেকে পাল্টানো। পরের গল্পটায় যেন আমি নিজেকে পাল্টাই, প্রতিটি গল্পে একটা পাল্টানোর ব্যাপার যেন থাকে। নীলাঞ্জন সেইভাবেই সেই কাজে সার্থক, এবং গল্পটিও সার্থক। আমার খুব ভালো লেগেছে। নমস্কার। ধন্যবাদ অমিতদা। আমি এবারে অমিতাভ দাসকে একটু বলার জন্য অনুরোধ করছি, কিছু বলার জন্য। অমিতাভ দাস। হ্যাঁ, শোনা যাচ্ছে তপন দা? আমার কথা কথা শোনা যাচ্ছে? একদম পরিষ্কার। তপন দা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শোনা যাচ্ছে। নীলাঞ্জনদার গল্পটা, হ্যাঁ নীলাঞ্জনদার গল্পটা শুনলাম, খুব ভালো লেগেছে। সেই সঙ্গে আলোচনাগুলোও শুনলাম। আমাদের পুরাণেও এই প্রসঙ্গের উল্লেখ আছে। এটা তো একটা মিথ হয়ে যাওয়া বিষয়টা, যে বারবার প্রলয় আসে এবং পৃথিবী ধ্বংস হয়। তখন ওই মানে যেটা আর কি বিষ্ণু পুরাণের মধ্যে আছে আর কি, যে সেই আমাদের সেই যদি ভাবেন ওই মৎস্য অবতারের কথা আর কি, যখন ভগবান বিষ্ণু সেই মৎস্য অবতারে এই পৃথিবীকে রক্ষা করেন আর কি, সেই মহাপ্রলয় থেকে ওই নৌকা, সেই নৌকার কথা এসছে আর কি, সেই নৌকার মধ্যে সমস্ত কিছু নিয়ে, এবং তারপরে নতুন করে পৃথিবীর সৃষ্টি হয় আর কি। এই যে জায়গাটা, এই মানে গল্পের মধ্যে টোটাল গল্পটাই হচ্ছে সিম্বলিক গল্প, একটা প্রতীকী গল্প। তো প্রগতিদা যেমন বলছিলেন যে গ্রাম বাংলায় প্রচুর লেখক আছেন, ভালো ভালো লেখক আছেন, আমারও পরিচিত এমন অনেক লেখক আছেন যারা হয়তো প্রকাশকের দাক্ষিণ্য বা সম্পাদকের দাক্ষিণ্য পায় না, বা তাদের কাছে পৌঁছতেও পারে না, বা এমন অনেকেই আছে যে নানা কারণে তাদের লেখা পাঠকের কাছে পৌঁছায় না। কিন্তু লেখাটা যতই অত্যাধুনিক সভ্যতা দিয়ে আমরা যাই না কেন, লেখা কিছু লেখা থেকে যায়, কিছু লেখা থেকে যাবে। আসলে এই যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই গল্পে কোথাও একটা জায়গায় নীলাঞ্জনদা বলেছেন যে এখানে মানে ভবিষ্যৎ বলে কিছু থাকবে না আর কি, এরকম একটা জায়গা থেকে আমার শুনে মনে হলো যে একটা সেই সত্যের কথা, ভালো কিছু, যা কিছু ভালো তা শাশ্বত, তা থেকে যাবে, প্রলয় বারবার আসবে। যে কারণে আপনি খেয়াল করে দেখবেন গল্পের শেষ দিকে উনি সেই বাছাই জিনিসগুলোর কথাই বলেছেন। রবীন্দ্রনাথের ছবি, দেবব্রত বিশ্বাসের সিডি, জীবনানন্দ দাশের কাব্য সমগ্র, রাজশেখর বসুর পাণ্ডুলিপি, এরকম আরো অনেক কিছু যা আমরা যারা সাহিত্য চর্চা করি, যেটা আমাদের অত্যন্ত ভালো লাগার জিনিস, সেই জিনিসগুলো যা কিছুই আসুক না কেন, অত্যাধুনিকতা আমাদের যেভাবেই গ্রাস করুক না কেন, কিছু জিনিস থাকবে। কারণ আমার মনে হয়েছে এই গল্পটা তিনি ওই শাশ্বত একটা জায়গা, সেই জায়গাটাতে তিনি পৌঁছে দিতে চেয়েছেন, বা সেই অভিপ্সা থেকেই এই গল্প, এই ধরনের একটা মানে ইনার মিনিং আছে গল্পটার মধ্যে, এবং আরো অনেকভাবেই গল্পটা ভাবা যায়। ভালো লেগেছে আমার, এই বিশেষ কিছু বলবো না, খুব ভালো লেগেছে, ভালো গল্প। ওই যিনি একদিন বলছিলেন যে সাহিত্য পাঠের আনন্দ, হ্যাঁ একেবারেই তাই, যে সাহিত্য পাঠের আনন্দ মানে একেবারে ভালো গল্প, খুব ভালো লাগলো, মন ভরে গেল মানে। আর নীলাঞ্জনদার গল্প আগেও পড়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু তার কণ্ঠে এই প্রথমবার শুনলাম, এও এক সুন্দর অভিজ্ঞতা, পাঠও খুব চমৎকার। এইটুকুই তপন দা। ধন্যবাদ। আমি অভিজিৎকে বলবো কিছু বলার জন্য। অভিজিৎ দাশগুপ্ত ব্যাংকক থেকে বলছে। অভিজিৎ দাশগুপ্ত, আমার কথা শোনা যাচ্ছে? একটু জোরে বলো গো। আচ্ছা, প্রথমত হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আমি শুনলাম হিমাঙ্গর গ্রন্থাগার কথা যেটা শুনলাম আমরা, এটা একটা প্রতীকী গল্প, এ কথা বাকিরা সকলেই বলেছেন। এই গল্পটার মধ্যে উল্লেখ করার 2-3টে জায়গা আমি খুঁজে পেয়েছি, সেগুলো বলি। প্রথমে বলি যে
যে সুমন চট্টোপাধ্যায় তার গানে যেমন একবার বলেছিলেন না, কত কবি মরে গেল চুপি চুপি একা একা, এরকম হয় যে যারা জীবনের সাফল্য, অস্তিত্ব এগুলোকে একটা দ্বন্দ্বের জায়গায় নিয়ে যায়, এবং এর মধ্যে একটা জীবন দর্শন, এর মধ্যে একটা দর্শন রয়েছে। এবং এই দর্শনটা আমার মানে শুনতে শুনতে মনে হচ্ছিল এই দর্শনটা বোধহয় সেই জাপল ছাত্রের অস্তিত্ব নিয়ে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার সাথে কোথায় যেন কি মিশে যাচ্ছে। মানে হ্যাঁ বা মানে পজিটিভ সেট গুলোকে না ধরে নেগেটিভ সেটকে নেগেট করে করে যেমন মানুষের অস্তিত্ব বা অস্তিত্ববাদের কথা জাপল ছাত্রে কোথাও বলেছেন, আমার মনে হলো সেই কথাগুলো যেন এখানে শুনতে পাচ্ছিলাম। উল্লেখ করার মতন যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মাটি কেঁপে ওঠা এ যেন এক নতুন সৃষ্টির ইঙ্গিত, এবং সেটা দুরকম ভাবে আছে। একটা হচ্ছে যে যেই চরিত্র, কেন্দ্রীয় চরিত্র হেমাঙ্গ, তার ভাবনা, তার সাফল্য, অস্তিত্বের যে দ্বন্দ্বমূলক ব্যাখ্যা, তার যে জীবন দর্শন, তার যে দর্শন, এই কথাগুলো যেমন একটা দিক। আবার আমি শুনলাম যে উনি লেখক হিসেবে নীলাঞ্জন বাবু নাকি নিজেকে পরিবর্তন করছেন, কাজেই সৃষ্টির ইঙ্গিত যেন মাটি কাপার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশিত হয়েছে। গল্পটা শোনার পরে যেটা মনে হলো সেটা হচ্ছে যে যেন আরেকবার শুনতে ইচ্ছে করছে গল্পটা প্রথম থেকে, মানে আত্মস্থ হওয়ার জন্য গল্পটাকে মনে হচ্ছে যেন আরেকবার শুনি। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অভিজিৎ। আমরা আবার এই গল্পের আলোচনায় যাব, তো তার আগে আমরা দুটো অনুগল্প শুনে নেব। আমি অনুরোধ করছি তারক রেজকে কিছু অনুগল্পটা পড়ার জন্য। তারক রেজ। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। আমার অনুগল্পের নাম কানামাছি। কোনোদিন গেছো কি হারিয়ে? হিয়া অবাক চোখে বলল, কোথায়, কত দূরে? সৃজনের মুখে হাসি। সে কি কেউ জানে? যে হারায় সেও জানে না। সৃজনের বুকের ওপর মাথা রেখে হিয়া আজ শোয়া, আকাশ দেখছে। কোণে দেখা আলোয় আকাশ যেন মুখ ঢাকছে। হিয়া সৃজনের বুকে মাথা ঘষতে ঘষতে বলল, এই তো আমি হারিয়ে গেছি। সৃজন হাসে। তাহলে আমার হাত ধরো। হিয়া ধরতে যায়। সৃজন হাত সরিয়ে নেয়। হিয়া অন্ধের মতো শুধুই হাত রাতে থাকে। কানামাছি খেলার মতো হিয়া ছুতে যায়, পারে না। সৃজন বলে, এই তো আমি। খেলতে খেলতে একসময় ক্লান্ত হয়ে পড়ে হিয়া, বলে, আর না, ধরা দাও। অন্ধকারে সৃজনের হাসিটা আলোর মতো ফুটে ওঠে, এই তো আমি। চারিদিকে গভীর শূন্যতার মাঝে শুধু দ্বীপের মতো জেগে থাকে সেদিনের কানামাছি খেলাটা। বৃদ্ধাবাসের নড়বড়ে চৌকিটার ওপর বাকি রাতটুকু হিয়ার কেটে যায় এইসব টুকরো টুকরো স্মৃতিগুলো জোড়া লাগাতে লাগাতে। ধন্যবাদ তারক রেজ। আপনি শেষ লাইনটা আরেকবার পড়তে পারেন, শেষ লাইনটা। বৃদ্ধাবাসের নড়বড়ে চৌকিটার ওপর বাকি রাতটুকু হিয়ার কেটে যায় এইসব টুকরো টুকরো স্মৃতিগুলো জোড়া লাগাতে লাগাতে। ধন্যবাদ। আমরা পরের অনুগল্পটা শুনে নেব, তারপর আলোচনা যাব। সুমিত কুমার রায়। সুমিত কুমার রায়, আপনি অনুগল্প পাঠ করুন। সুমিতদা, আনমিউট করতে হবে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে না? আচ্ছা। গল্পের আসরে, ফোন গল্পের আসরে আমাকে একটা অনুগল্প পাঠ করতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অনুগল্প পাঠ শুরুতে আমার নামটা বলি। অনুগল্পটির নাম হচ্ছে সমসাথী। ভালো লাগার কোনো মুহূর্ত আর ওর মধ্যে নেই, না কি আছে ঠিক বুঝতে পারছে না। সেই কতক্ষণ ধরে ওর অভিযোগ নিয়ে এক নাগারে বসে আছে মহিলা, কিন্তু আমি ওর দিকে মন দিতেই পারছি না। আমার দপ্তরটি আধা সরকারি, যুব কল্যাণ দপ্তরেরই একটি শাখা,
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারী পুরুষকে মানসিক দিক দিয়ে নির্ভর সম্পন্ন করে তোলা, তাদের নিজেদের জীবনের প্রতি বিশ্বস্ত ভরসা সম্পন্ন করে তোলা, বিশ্বাস ও ভরসা আনা, এটাই এ দপ্তরের কাজ। বিশেষ করে দুর্ভাগ্য পীড়িত বঞ্চিত নারীদের। নিয়মিত সরকারি কর্মী খুবই অল্প, তার উপর এই কর্মী সংকোচনের যুগে অধিকাংশই স্বাধীন মুক্ত কল্প কর্মী, দপ্তরের ভাষায় ফ্রিল্যান্স আউটসোর্স। এইরকমই এক পুরুষ কর্মীর প্রতি তার অভিযোগ, কর্মীটি তারই স্বামী। দেখুন দিদি, আমাকে কি সহ্য করে যেতেই হবে? আমারও তো একটা অধিকার আছে। অভিযোগ সহ স্পষ্ট দাবি, আমার ব্যস্ততার কারণে ওকে বসিয়ে রেখেছি। ও আমাকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে যাতে ওই কর্মীটিকে আমি ধরে বেঁধে নিয়ে আসতে পারি, কিন্তু আমি তো পুলিশ নই। আর তাছাড়া কোনো অত্যাচারের চিহ্নও মেয়েটি দেখাতে পারছে না, কিংবা ভরণ পোষণে যে যথাযথ পাচ্ছে না তাও ঠিকমতো বোঝাতে পারছে না। বরং উল্টোটাই, খাচ্ছ কোথায় না বাড়িতে, রাঁধছ কোথায় না বাড়িতে, শুচ্ছ কোথায় না বাড়িতে, একসঙ্গে না এক ঘরে সে এক ঘরে আমি, বাজার করে কে না সে, তাহলে তাহলে তার যন্ত্রণাটা কি? সেরকম কিছু বুঝতে পারলে যদি সম্ভব হয়, তাহলে একবার বরং কর্মীটিকে ডেকে, নিজের কাছে এরকম ভাবছি বটে, কিন্তু মনের দিক থেকে ঠিক সাহস পাচ্ছি না। এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমাকে যদি গ্রাহ্য না করে, আমার কাছে মোটেই বাধা নয় সে। মেয়েটিকেই প্রশ্ন করি, তোমার প্রতি ওর অত্যাচারের নমুনাটা বলো, অভিযোগটা যদি একটু খুলে বলো। কি খুলে বলবো? দুনিয়ার মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, সম্পর্ক করবে, এটা আমাকে সহ্য করে যেতে হবে? সত্যি তো, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এই দুর্গতি, এটাই বা কি করে সহ্য করি? কিন্তু এটা তো ওদের ব্যাপার। তাই জানতে চাই, তোমাদের কোনো ছেলে মেয়ে আছে? ও জানায়, না নেই। একজন মা হয়ে বুঝতে পারি ঘরে সেরকম কোনো বন্ধন নেই, তাই মুখে বলি, দেখো তোমায় কি বলবো, খুব খারাপ লাগলে ডিভোর্স দিয়ে দাও। ও একটু ঝাঁঝিয়ে উঠল, তাতে কি লাভ হবে? ও কি জব্দ হবে? আমি ওকে জব্দ করতে চাই। জব্দ করবে? তাহলে কি মেয়েটি বিষয়টাকে ঠিক সমস্যা হিসেবে দেখছে না, শুধু জব্দাজব্দি হিসেবে দেখছে? এর মধ্যে আমার ঠোকা একেবারেই অনুচিত। ওকে আশ্বস্ত করার চেষ্টা করি, ঠিক আছে তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলি। অভিযোগকারিনী উঠতে উঠতে বলে, আমি ওকে ছেড়ে দেব না, 498-এ করে ছাড়বো। সবারই সমান অধিকার আছে। দপ্তরে ওর স্বামীকে দেখতে পেয়ে চিনতে পারি। ওর নাম জানতাম না, তাই মহিলার কথায় মানুষটাকে ঠিক চিনতে বুঝতে পারছিলাম না। একটু অবাক হই, এই মানুষটা তো খুব মিশুকে, সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার, ওর প্রতি এই অভিযোগ, আশ্চর্য। একটা ফাঁক পেয়ে একটু সাহস সঞ্চয় করে ওর মুখোমুখি হই। তুমি কি জানো তোমার স্ত্রী তোমার নামে আমার কাছে কমপ্লেন করতে এসেছিল? যা খুশি করুক, যেখানে খুশি যাক, ও স্পষ্ট উত্তর। ও তো থানায় যাবে, তোমার বিরুদ্ধে 498-এ করবে, করে ফেলতে বলুন। আমার আবার আপত্তি, ধুর। দেখো, একদিন তুমি নিয়ে এসেছো ওকে, সবকিছুরই একটা নিয়ম আছে, ওর তো একটা অধিকার আছে, তুমি আইনত সেটা থেকে বাধ্য। আর দায়িত্ব? ওর অধিকার তো আছে, দায়িত্ব কি আছে? ও শান্তভাবে আমায় বলে। শুনেই বেশ উত্তেজিত হয়ে পড়ি, কি বলছো তুমি? ভেবেচিন্তে কথা বলো। একটা মেয়ের কোনো দায়িত্ব নেই? জানো কত বড় দায়িত্ব তাকে নিতে হয় সংসারে? আইনত বলুন ম্যাডাম, আইনত। দেশের আইনে কি দায়িত্ব আছে তার? ধারা কত? আমার চোখের সামনে এটা কেমন আধার হয়ে আসে, বলতে গিয়ে থমকে যাই। একটা সরকারি দপ্তরে প্রশাসনিক স্তরের একজন মহিলা আধিকারিক হয়ে ওই আধারে আইনের আলো খুঁজতে থাকি। নমস্কার। ধন্যবাদ সুমিত কুমার রায়। দাদা আরেকটু পড়বেন, শেষ দিকটা বুঝতে পারিনি। শেষ কত অবধি বুঝতে পেরেছেন? লাস্ট লাইনটা যদি বলেন। হ্যাঁ, লাস্ট লাইনটার আগে একটু পড়ুন। কি বলছো তুমি? ভেবেচিন্তে কথা বলো। একটা মেয়ের কোনো দায়িত্ব নেই? জানো কত বড় দায়িত্ব তাকে নিতে হয় সংসারে? আইনত বলুন ম্যাডাম, আইনত। দেশের আইনে কি দায়িত্ব আছে তার? ধারা কত? আমার চোখের সামনেটা কেমন আধার হয়ে আসে, বলতে গিয়ে থমকে যাই। একটা সরকারি দপ্তরে প্রশাসনিক স্তরের একজন মহিলা আধিকারিক হয়ে ওই আধারে আইনের আলো খুঁজতে থাকি।
বোঝা গেছে? ধন্যবাদ। শুনতে পেয়েছ? ধন্যবাদ সুমিত রায়। আমরা এবারে আলোচনায় যাচ্ছি, সব গল্পই পড়া হয়ে গেছে। আমি সমীরণ দাসকে অনুরোধ করছি কিছু বলার জন্য। সমীরণ দাস। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার, বলুন। আমি প্রথমে নীলাঞ্জনের গল্পটা সম্পর্কে একটু বলি। নীলাঞ্জন একজন শক্তিশালী কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন পরপর কয়েকটি গল্প শুনে আমি বুঝতে পারছি সে শুধু শক্তিশালী কবি নয়, সে শক্তিশালী গল্পকারও। গল্প বা যে কোনো লেখা, যে কোনো ক্রিয়েটিভ লেখা সম্পর্কে আমার যেটা মনে হয়, মাইকেল একবার বলেছিলেন একজন লেখকের আছে অনন্ত স্বাধীনতা। যে লেখক তার লেখার মধ্যে সেই স্বাধীনতা প্রয়োগ না করতে পারেন তিনি কোনো লেখকই নন বা কবি নন। আমি ব্যক্তিগতভাবে এরকম একটা ধারণায় বিশ্বাস করি। এখন নীলাঞ্জনের গল্পটা শুনতে শুনতে আমার এই কথাটা বারবার মনে পড়ে যাচ্ছিল, কারণ নীলাঞ্জন একেবারে গতানুগতিকতার বাইরে গিয়ে একটু অন্যভাবে গল্পটা বলতে চেয়েছেন, লিখতে চেয়েছেন, এবং এই ভিন্নতায় সৃষ্টি, নতুনভাবে বলার চেষ্টা করার সৃষ্টি। গতানুগতিকভাবে সবাই এনতা একেবারে চর্বিত চর্বণ করে যাবে, একটা গল্প দাঁড় করাবে রিয়েলিস্টিক প্যাটার্নের গল্প, সেই যুগ বোধহয় শেষ হয়ে গেছে, শেষ হয়ে আসছে। নীলাঞ্জনের গল্প শুনতে শুনতে আমার একটা মনে হলো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যুগল প্রসাদ বলে একটা চরিত্র আছে, সবাই অতি অবশ্যই জানেন চরিত্রটা সম্পর্কে। সে একটা বনের মধ্যে ফুল গাছ লাগায়, কে দেখবে কি দেখবে না, কি হবে কি হবে না সে নিয়ে একেবারে ভাবিত নয়, সে শুধু মনের আনন্দে ফুল গাছগুলো লাগিয়ে যায়। নীলাঞ্জনের যে যে ওই কি নাম জানো, হিমাংশু বোধহয়, তো উনি যে গল্পগুলো লেখেন, লিখে বাক্সবন্দি করে রেখে দেন সেটা মনের আনন্দে, এবং সেই যে নিজের যে সঞ্চয়, পরবর্তীকালে যখন নোয়ার নৌকোতে উঠছে দুজনে মিলে, আসলে এই নিজের সঞ্চয় কি নিয়ে যায়। যে কোনো মানুষ তো চায় তার মৃত্যু, সবাই তো জানে মৃত্যু অবধারিত, মৃত্যুর সময় সে যেন তার নিজের সঞ্চয় কি নিয়ে যেতে পারে। তো এই চরিত্রটার মধ্যে আমার মনে হলো লেখক নিজেই অবস্থান করছেন, যে মৃত্যুর পরে তিনি যেন তার সমস্ত যে সঞ্চয়, তিনি যত পাঠ করেছেন, ভালো ভালো কিছু সৃষ্টি তার অভিজ্ঞতা এসেছে, সবগুলো নিয়ে যেন চলে যেতে পারেন নোয়ার নৌকোয়। তো এইরকম একটা ভাবনা আমার মনে হলো। তবু আমার মনে হয় এই ধরনের গল্প একবার পড়ে মতামত পুরোপুরি দেওয়া ঠিক নয়, দুবার তিনবার পড়া উচিত। তবু আমি যেটুকু পড়ে যেটা মনে হলো সেইটাই বললাম আর কি। যথেষ্ট ভালো লাগলো, এবং এই ধরনের গল্পে আমার মনে হয় লেখক নিজে অবস্থান করে গল্পের প্রধান চরিত্রের মধ্যে, সেটাই আমার মনে হলো আর কি, এইটুকুই বলার। আর পরবর্তীকালে যে ছোট অনুগল্প যে দুটো শুনলাম, প্রথমটা তো একটা অনুভবের গল্প, একটা অনুভূতির গল্প, একটা জায়গায় পৌঁছন। আসলে যে কোনো গল্পই অনুভূতির গল্প, একটা জায়গায় টুকরো জায়গায় পৌঁছন। এখন অনুগল্পগুলো আরো সংক্ষিপ্ত পরিসরে একটা অনুভবকে ধরার গল্প। প্রথম গল্পটা তাই। আর দ্বিতীয় গল্পটা হচ্ছে একটা কি বলবো, একটা আইনি সংকটের গল্প, যে আইনি সংকটের, আইনের সঙ্গে তার মানবিকতার যে সংকটটা তৈরি হয়, অনেক সময় এটা হয়, সেই বিষয়ক গল্প। দুটো গল্পই ভালো, যথাযথ ভালো। তবে তিনটে গল্প যদি আমি মোটামুটি ভাবনা চিন্তা করি, নীলাঞ্জনের গল্পটা একেবারে অন্য ধরনের গল্প, এবং আমি নিজে যেহেতু ওই ধরনের গল্পই লিখতে ভালোবাসি, পছন্দ করি, যার ফলে আমি নীলাঞ্জনের গল্প অনেক বেশি ভালো লেগেছে আমার, এইটুকুই বলেছি। ধন্যবাদ। ধন্যবাদ সমীরণ দাস। আমি দীপারুণ ভট্টাচার্যকে বলছি কিছু বলার জন্য। দীপারুণ ভট্টাচার্য। হ্যাঁ, যেটা বলা, তিনটে গল্প আজকে শুনলাম,
এই তিনটে গল্পই খুবই ভালো লাগলো। প্রথমে যেটা বলি, সুমিত কুমার রায়ের থেকে শুরু করি শেষ থেকে। সমসাথী গল্পটি বেশ ভালো, একটা আইনি জটিলতার ব্যাপার, যেটা সত্যি তো। দায়িত্ব নিয়ে তো কোনো আইন নেই। আমরা যখন অফিসে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, সেটার মধ্যে অনেক কিছু লেখা থাকে, কখন আসতে হবে, কখন যেতে হবে, কি করতে হবে, কিন্তু কি কাজ করতে হবে সেটা কোথাও লেখা থাকে না। তো আইনে এই জায়গাটা নিয়ে ধরেছেন এবং চমৎকার ধরেছেন। এটা এই ধরনের সমস্যা সত্যি একটা আছে। আর এই সমসাথী হয়ে ওঠার কোনো আইন করে সেটা বোধহয় প্রণয়ন করা সম্ভব নয়। তো সেই হিসাবে গল্পটি আমার খুব ভালো লেগেছে। বৃদ্ধাবাস গল্পটি যেটা শুনলাম, তারকবাবুর গল্প, সেটিও আমার ভালো লাগলো। হিয়া চরিত্র প্রথমে শুনতে শুনতে মনে হচ্ছিল বোধহয় আজকের ঘটনা, পরে দেখলাম যে এটা ফ্ল্যাশব্যাক, এবং একটা অনুভূতিকে ধরার, যেটা সমীরণ বাবু বললেন সেটা একদম ঠিক। ভালো লেগেছে। আর হেমাঙ্গের লাইব্রেরি এবং নোয়ার নৌকা, যে গল্পটা নীলাঞ্জন বাবু শুনলাম, এই গল্পটিও চমৎকার গল্প। আসলে নোয়ার নৌকায় আমাদের বারবার উঠতে হয়। যেখানে বললেন যে নীলাঞ্জন বাবু নিজেকে পরিবর্তন করছেন, লেখকরা নিজেদেরকে পরিবর্তন করবেন, সেটাই স্বাভাবিক। তো ওই পরিবর্তন, প্রত্যেকবার যখন পরিবর্তন হয় তখন কিছু ভালো ভালো জিনিসকে সঙ্গে রাখতে হয় আমাদেরকে, আর কিছু জিনিসকে বর্জন করতে হয়। তো সেই হিসাবে এই হেমাঙ্গ তার যে বিখ্যাত লেখকদের বই, সিডি ইত্যাদি নিয়ে নিয়ে যাচ্ছেন। জীবনানন্দ দাশের উল্লেখ আছে ঘটনাচক্রে। জীবনানন্দ দাশও সারা জীবনে অনেক গল্প লিখেছেন, কোথাও প্রকাশ করেননি। তার মৃত্যুর পরে সেগুলো ট্রাঙ্ক থেকে বেরিয়েছে। তো সব মিলিয়ে এই গল্পটিও আমার ভালো লেগেছে। আজকে তিনটি গল্প শুনলাম, তিনটি গল্পই চমৎকার লাগলো। সকলকে অনেক ধন্যবাদ, লেখকদেরকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ দীপারুণ। আমি এবারে অনুরোধ করছি ইন্দ্রজিৎ ঘোষকে কিছু বলার জন্য। ইন্দ্রজিৎ ঘোষ। তিনটে গল্পর মধ্যে নীলাঞ্জন দা আর সুমিত কুমার রায়ের গল্পের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আর তারকবাবুর গল্প, ওই সকলেই বললেন সেটা, একটা অনুভবকে ব্যক্ত করা হয়েছে। আমার এই গল্পটা, কানামাছি গল্পটা, অনেক বেশি কবিতার মতো মনে হয়েছে। এবং আমার মনে পড়ছিল ওই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যে ছোট গল্প বইটা অনেকে জানেন, সেখানে একটা গল্পের উদাহরণ ছিল যেখানে গল্প আর কবিতা খুব কাছাকাছি চলে আসে, ঠিক বোঝা যায় না এটা গল্পের ক্যাটাগরিতে ফেলবো না কবিতার। একটা উদাহরণ হিসেবে উনি দেখিয়েছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তার বইতে। সেখানে গল্পটা এরকম ছিল যে আমি একজনকে খুন করি, খুন করে আমি হেঁটে চলে যাই। আমার পাশে একটা ড্রেন ছিল, যাকে খুন করি তার রক্ত ড্রেন দিয়ে বইছিল এবং আমার পেছনে পেছনে রক্তটা ধাওয়া করছিল। আমি থেমে যাই, রক্তটাও থেমে যায়। তো ওই ধরনের একটা অনুভূতি, যেমন এই গল্পটা, গল্প কি কবিতা ঠিক স্পষ্ট করে বোঝা যায় না, কানামাছি গল্পটা শুনতে শুনতে আমার সেরকম মনে হচ্ছিল। আচ্ছা, সুমিত কুমার রায়ের গল্প সমসাথী, এটা আমার মনে হয়েছে প্রথম কথা মজার ব্যাপার যেটা হচ্ছে, গল্প যিনি বলছেন তিনি একজন মহিলা। লেখিকারা অনেক গল্পেই লেখকদের মানে মূল চরিত্র পুরুষ করে বলেন, আমরা সেটাই অভ্যস্ত। খুব কম লেখকই মহিলা হয়ে গল্পকথক হন আর কি। তো সেই দিক থেকে গল্পটা খুব ইন্টারেস্টিং। এবং সেটা করতে কিন্তু যেটা করছেন, যে নারী পুরুষ নিয়ে এই যে আইন, যেখানে মেয়েদের দিকে পাল্লা ভারী বলে অনেকেই অভিযোগ করেন। আমরা সাধারণত ওই মেয়েদের পক্ষটাই দেখে থাকি, বিভিন্ন কারণেই হোক, কিন্তু এখানে উল্টো পক্ষটা দেখানো হয়েছে। এবং এই গল্পের মধ্যে দিয়ে সমসাথী মানে পুরুষ এবং নারী যেখানে দুজনেই সমান ভাগীদার, সেখানে খালি আইনি ভাবে মেয়েদের দিকে পক্ষটা ঝুলে থাকবে কেন, এই প্রশ্নটা তুলে ধরেছেন সুমিত কুমার রায়। আর নীলাঞ্জন দার গল্প, এটা সিম্বলিক গল্প, অঞ্জনাদি বলেছেন, আর অনেকেই পরে বলেছেন। হেমাঙ্গ একটা পাগলাটি চরিত্র, সেটা প্রগতিদা বলেছেন। প্রলয়ের কথা অমিতাভ বাবু বলেছেন।
কিন্তু আমার মনে হয় এই গল্পটাও ওই সুমিত কুমার রায়ের মতোই ওই কনফ্লিক্টেরই গল্প। কিরকম কনফ্লিক্ট? এমনি তো অনেকগুলো কনফ্লিক্ট উপরের আপাতভাবে রয়েছে। লিখে ছাপবো কি ছাপবো না, লেখা বনাম ছাপা, আনন্দ বনাম নাম হওয়া, দুটো আলাদা আনন্দ। লিখতে একরকম আনন্দ, লেখার সাফল্য মানে ছাপার পরে কে কি বললো সেটার আরেক রকম আনন্দ, সেটার দ্বন্দ্ব। অতীতে এক্সিস্ট করব আমরা বা ভবিষ্যৎ মানে এগিয়ে যাওয়া, এই দ্বন্দ্ব। পড়া বা প্রগতি বা গতি, সেই দ্বন্দ্ব। এই সমস্ত দ্বন্দ্বগুলো রয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে হেমাঙ্গ চরিত্রের মধ্যে দিয়ে যে আইডিয়াটাকে গল্পকার বলতে চাইছেন সেটা হচ্ছে যে লেখা, কাগজ কলমে লেখার মধ্যে লেখার সার্থকতা। এই প্রগতি বলতে যেগুলোকে দেখাচ্ছেন, টুইটার, ফেসবুক, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, এইগুলো যেন লেখার অন্তরায়। এবং সেখানে ওই বাইবেলের রেফারেন্সে নোয়ার নৌকো থেকে উনি এগুলোকে বাঁচাবেন, হেমাঙ্গ চরিত্রটি বাঁচাবেন। প্রলয় হচ্ছে এই সমস্ত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। গল্পটা উনি ওনার পক্ষ রেখেই বলেছেন এবং সেটা খুব সুচারুভাবেই বলেছেন, আমাদের সকলেরই ভালো লেগেছে, আমরা মুভড হয়েছি। কিন্তু আমি গল্পের বাইরে গিয়ে একটু এ পক্ষের কথাটা বলতে চাই, যে সেটা হচ্ছে যে কোনো কিছু নতুন মানেই সেটা যে সর্বনাশ বা প্রলয় করতে এসেছে নাই হতে পারে। পাথরের উপর দিয়ে লেখা শুরু হয়েছিল, তারপরে ওই পালক দিয়ে লেখা হতো, তারপরে কাগজ এসেছে, এখন এই এবং লেখার প্রিজার্ভেশন এখন যেটা হচ্ছে সেটা ডিজিটাল মাধ্যমেই হচ্ছে। এবং নীলাঞ্জন বাবু খুব ওনার কি বলবো, উনি হয়তো সতর্ক ছিলেন না, অতর্কিত ডিজিটাল টেকনোলজির সমর্থন করেছেন। উনি যে সমস্ত জিনিসপত্র নিয়ে হেমাঙ্গ নোয়ার নৌকাতে উঠছে তার মধ্যে সিডিও আছে। সিডি কিন্তু ডিজিটাল টেকনোলজি, এটা রেকর্ডার, কোনো ওই পুরনো যেটা বাজতো কি বলে রেকর্ড প্লেয়ারে বাজতো সেটা বা ক্যাসেট রেকর্ডার নিয়ে ওঠেননি। তো ফলে আমার মনে হয় যে এই প্রলয়ের ভয়টা অমূলক। কিন্তু এটা গল্পের বাইরের কথা, গল্পটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। সুজাতা করকে বলছি কিছু বলার জন্য। সুজাতা কর। নমস্কার। প্রথমেই নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের গল্পের কথা বলবো। নীলাঞ্জনদার অনেকগুলো ছোট গল্প আমি পড়েছি। নীলাঞ্জনদার ছোট গল্প বেশিরভাগই খুব অসাধারণ, খুব যত্ন নিয়ে খুব সুন্দর গল্প, ছোট গল্প উনি লেখেন। এবং উনি কবিতা লেখেন, উপন্যাস লেখেন, রহস্য রোমাঞ্চ নিয়ে লেখেন। কিন্তু ওনার ছোট গল্প পড়াটা নিজের মধ্যে একটা ট্রিট, যেন মানে এত তৃপ্তিবোধ সেই গল্প পড়ে হয় পাঠকের। এই গল্পটাও সেরকমই একটা গল্প। এই গল্পটা আমার মনে হয়েছে যারা পড়তে এবং লিখতে ভালোবাসেন তাদের একটা স্বপ্নের গল্প। লেখা হয়তো আমরা অনেকেই লিখি, আমাদের সব লেখা প্রকাশিতও হয় না, কিন্তু লেখার মধ্যে যে সৃষ্টির যে আনন্দ, যে অনুভূতি, আমরা লিখে যে তৃপ্তি আমাদের হয়, সেই ব্যাপারটা উনি এই লেখার মধ্যে তুলে ধরেছেন। হেমাঙ্গ আমাদেরই মতন একজন মানুষ, আমরা হয়তো একটু বেশি অ্যাম্বিশাস, আমরা হয়তো চাই আমাদের লেখাগুলো প্রকাশিত হোক, হেমাঙ্গ একেবারেই চায় না। কিন্তু আমি বলবো এখানে আমাদের সবারই কিছুটা হেমাঙ্গ আমাদের সবার মধ্যেই আছে। আমরা যারা লিখি এবং আমরা যারা পড়তে ভালোবাসি তারা আমরা সবাই কিছুটা হেমাঙ্গ। তো শেষে উনি যে নোয়ার নৌকায় করে সমস্ত বইগুলো নিয়ে গেছেন এবং সিডিও তার মধ্যে আছে, যেগুলো তার ভীষণ প্রিয়, শেষ অবধি মানুষের ওইগুলোই প্রিয় হয়ে থাকে। যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি নিয়ে যেতে চান, তিনি বইয়ের কথাই বলেছিলেন। তো শেষ অবধি মানুষ বোধহয় যারা পড়তে লিখতে ভালোবাসেন তারা বইটাকেই আঁকড়ে ধরেন শেষ বয়সে। তো এখানেও সেটাই হয়েছে। এই গল্পটার মধ্যে দিয়ে কিছু মানুষের, সব মানুষের বলবো না, কিছু মানুষের স্বপ্ন পূরণের একটা গল্প এটাকে বলবো। অত্যন্ত সুন্দর গল্প, খুব ভালো লেগেছে। দ্বিতীয় গল্পটা আমার একটু শোনার প্রবলেম হচ্ছিল। দ্বিতীয় গল্পটা যেটা, সেটা বৃদ্ধাশ্রমের একজন একাকী বৃদ্ধের তার যৌবনের গল্প। সেই গল্পটা সমীরণ বাবু যেটা বললেন, সমীরণ দাস, অনুভূতির গল্প, অবশ্যই অনুভূতির গল্প। তার শেষ বয়সে
তার স্মৃতি রোমন্থনের গল্প, খুব সুন্দর ছোট্ট গল্প, কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি গল্প লেগেছে আমার। আর তৃতীয় গল্পটাও বলবো একইভাবে, যে হ্যাঁ, দায়িত্ববোধ তো ওইভাবে আমাদের কোথাও লিখিত নেই, কিন্তু দায়িত্ববোধটা আমরা নিজেরা সময়ের সঙ্গে সঙ্গে ভাগ করে নিই, দায়িত্ব নিই। বোঝাপড়ার অনেক গন্ডগোল থাকে স্বামী স্ত্রীর মধ্যে, সেগুলো নিয়েই সংসার জীবন চলে, আবার গন্ডগোল হয়, মিটেও যায়, সব নিয়েই একটা জীবন তৈরি হয়। তো আজকের 3টে গল্পই খুব ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ সুজাতা। আমি এবারে অমিতাভ দাসকে বলবো স্যার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, অমিতাভ দাস সম্ভবত বেরিয়ে গেছেন। আমি প্রগতি মাইতিকে বলবো অনুগল্প পড়ার জন্য, অনুগল্পর সম্বন্ধে আলোচনার জন্য। প্রগতি মাইতি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, তারক রেজ বহুদিন ধরে অনুগল্প চর্চা করছেন। আমার পত্রিকা ইস্ক্রায় উনি অনেক অনুগল্প লিখেছেন, এবং আমি বলবো এটি একটি সার্থক অনুগল্প। এবং তারকবাবুর গল্পটা একেবারে শেষ লাইনে এসে ওই যে বৃদ্ধাশ্রমের কথাটা বলাতেই গল্পটা একটা অন্য মাত্রা পেয়েছে। আর সুমিত রায়ের গল্প অবশ্যই সুন্দর গল্প, গল্পের বিষয়ের মধ্যে একটা বৈচিত্র্য আছে এবং সুন্দর সার্থক গল্প। কিন্তু অনুগল্পের মাপকাঠিতে আমি বলবো সুমিত রায়ের গল্পটি ঠিক অনুগল্প নয়, কারণ এর যে মানে শব্দ সংখ্যা অনেক বেশি তিনি ব্যবহার করেছেন, অনেক বেশি চরিত্র ব্যবহার করেছেন, অনেক বেশি ঘটনার উল্লেখ করেছেন। তাতে গল্প খারাপ হয়নি, অবশ্যই একটি সুন্দর গল্প হয়েছে। কিন্তু যদি অনুগল্পের মাপকাঠিতে ধরা হয়, তাহলে তারকরেজ এত সুন্দর ছোট্ট পরিসরে লিখতে পেরেছেন, এটা সুমিত রায় অনেক বেশি শব্দ সংখ্যা নিয়েছেন। তো আমি সুমিত রায়ের গল্পটিকে একটি সার্থক গল্প বলবো, কিন্তু অনুগল্প বলতে রাজি নয়। ধন্যবাদ। ধন্যবাদ প্রগতি মাইতি। অভিজিৎ দাশগুপ্তকে বলবো কিছু বলার জন্য। অভিজিৎ দাশগুপ্ত। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি তো প্রথম গল্পটা নিয়ে অলরেডি বলেছি। একটু মাইকের সামনে এসে বলো একটু। হ্যাঁ, আমি চেষ্টা করছি। দ্বিতীয় বাকি দুটো গল্প সম্পর্কে আমার যেটা মনে হচ্ছে, প্রথমে আমি সমসাথী নিয়ে বলবো। সমসাথী একটা 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 দ্বন্দ্বের দিক, একটা নারী পুরুষের সাম্য এবং আইনি, এর যে একটা দ্বন্দ্বের জায়গা, এই কথাটা খুব ছোট্ট পরিসরে উঠে এসেছে। এবার তবে এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এবং এই যে অমীমাংসিত প্রশ্ন, এটা আমরা জানি, এটা অজানা কিছু নয়। কিন্তু এটা গল্পের মধ্যে দিয়ে উঠে এসেছে, এবং তবু শুনতেও ভালো লেগেছে, সুখপাঠ্য নিশ্চয়ই, এবং শুনতে ভালো লেগেছে। তবে এটা একটা দ্বন্দ্ব আছে, এবং এই দ্বন্দ্বটা একটা শাশ্বত দ্বন্দ্ব এই মুহূর্তের জন্য। দ্বিতীয় গল্প যেটা মানে শুনলাম বলবো, সেটা হচ্ছে কানামাছি প্রসঙ্গে। কানামাছি শুনতে শুনতে আমার সরীসৃপ নাটকের কথা মনে হচ্ছিল, যেখানে একটা থিয়েটার হলকে ভেঙে ফেলা হচ্ছে। তার আগের রাত্রে সেই থিয়েটার হলে সব থেকে বেশি যে নাটকটা চলেছিল, সেই নাটকের নায়ক এবং নায়িকা তাদের অনেক বয়স হয়ে গেছে, তারা এসে রাত কাটাচ্ছে। তারপরের দিন সকালবেলা সেই থিয়েটার হলটা ভেঙে ফেলা হবে, এবং তারা তাদের জীবনের যে আনন্দের মুহূর্তগুলো, সুখ দুঃখের মুহূর্তগুলো সেই থিয়েটার হলের সঙ্গে যুক্ত, সেই নিয়ে কথাবার্তা বলছে। এটা একটা রাতের গল্প, এবং রাতের গল্প আমরা এর আগেও অনেক কিছু দেখেছি। আমরা মানে বিখ্যাত রাতের গল্প বলতে গেলে তো জাগরির কথাই বলতে হয়, কিন্তু তবু আমার মনে হয়েছে যে সরীসৃপের সাথে কোথাও যেন একটা মিল রয়েছে। আসলে আমাদের প্রত্যেকেরই জীবন মানে তো ছোট ছোট অনুগল্প, ভালো লাগা, অচেনার পিছনে ছুটে বেড়ানো, এবং একটা ছোট ছোট অনেক সুন্দর ফুল দিয়ে একটা মালা তৈরি। সেই কথাটাই যেন কানামাছি গল্পের মধ্যে উঠে এসেছে। অবশ্যই মানে এই গল্পটা তৈরি হয়েছে ওই শেষ শব্দে এসে, যেখানে আমরা জানতে পারছি একটা বৃদ্ধাশ্রম,
অর্থাৎ কিনা দুজনে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে গেছে, তারপরে এই আলোচনা, তারপরেই কানামাছি খেলার কথা হচ্ছে। তো কানামাছি খেলার যেন আমাদের একটা জীবনের শাশ্বত খেলা। আমরা সবসময় ছুটে চলেছি অজানার দিকে, ভালো কিছুর দিকে, নতুন স্বপ্নের দিকে। কাজী ওই মানে দুটো দিক আছে, একটা হচ্ছে স্মৃতি রোমন্থন এবং জীবনের ভালো লাগাগুলোকে এক জায়গায় করে নতুন করে বাঁচতে চাওয়ার গল্প। কাজী দুটো গল্পই ভীষণ সুন্দর। ইনফ্যাক্ট আজকে তিনটে গল্পই একদম তিনটে বিশেষ ধরনের, আলাদা আলাদা ধরনের গল্প। সেটাই বোধহয় আজকে সন্ধ্যার আমাদের সব থেকে বড় প্রাপ্তি। নমস্কার। ধন্যবাদ অভিজিৎ। আমি সমীর কান্তি বিশ্বাসকে অনুরোধ করব কিছু বলার জন্য। সমীর দা, সমীর কান্তি বিশ্বাস, দুটো অনুগল্প নিয়ে। আচ্ছা, তো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, তারকরাজের গল্পটা সম্পর্কে বলি প্রথমে। কানামাছি, তারকরাজ তো দক্ষ গল্পকার, অনুগল্প লিখুক আর বড় গল্প লিখুক, ও দুটোই খুব ভালো হয়, দুটো গল্পই ভালো আসে। তাই ও বড় গল্প, ছোট গল্প লিখলে ভালো হতো, আরো বেশি পেতাম ওর কাছ থেকে, এই জন্যই বলছি। খুব সুন্দর গল্প হয়েছে, অল্প পরিসরে অত বড় কথা বলেছেন। একজন বৃদ্ধাশ্রমের একজন তার জীবনের একটা মূল্যবান অংশের কথা স্মরণ করছেন, এবং এইটা ফুটিয়ে তোলাটা খুব দক্ষতার প্রয়োজন। অল্প কথা এইটুকু যে তারকরাজ ফুটিয়ে তুলেছেন, তাতেই বোঝা যায় উনি দক্ষ গল্পকার, দক্ষ লেখক। আরো ভালো গল্প চাই তারকরাজের কাছে। দ্বিতীয় গল্প যেটা শুনলাম, সমব্যথী, গল্পটা ভালোই লেগেছে। সমস্যা আছে, ক্রাইসিসও আছে, কিন্তু মুশকিল হলো আমার এমন কিছু রূপান্তরকে ঘটানো হয়নি যাতে আমি সাহিত্য পাঠের আনন্দ পাই। সাহিত্য পাঠের আনন্দ পেলাম না। গল্প হিসাবে গল্পটা ভালো, গল্পটা নিয়ে অনেক কিছু করা যেত, কিন্তু সেরকম সাহিত্য হয়ে ওঠার মতো কোনো কাজ নেই গল্পটা। এইটুকুই আমার। ধন্যবাদ সমীর দা। আমরা প্রায় অনুষ্ঠান শেষের মুখে। আর কেউ কিছু বলবেন কি গল্প নিয়ে? তাহলে যদি কেউ কিছু না বলেন, তাহলে এটাই আমাদের নববর্ষের আগে শেষ অনুষ্ঠান, এবং তারপরে আমরা নববর্ষের পরে সামনের মাসে অনুষ্ঠানে যাব। তো আশা করছি যে আমাদের একটা নববর্ষের সংখ্যা বেরোবে, সেটা হচ্ছে 18 তারিখ আমরা ঠিক করেছি, 18ই এপ্রিল। তো চেষ্টা করছি যে 18ই এপ্রিল যাতে সংখ্যাটা বেরোয়। যদি একান্তই না হয় তাহলে জাস্ট 2-3 দিন হয়তো দেরি হতে পারে।